কল্লোলিনী কলকাতার পূব আকাশে তখনও পর্যন্ত ভোরের আলো ফোটেনি। আকাশের তারাগুলো সারা রাত জেগে থেকে যেন ক্লান্ত হয়ে পড়েছে। রাতের উজ্জ্বলতা এখন অনেকটাই নিষ্প্রভ। রাত্রি শেষের একটা অদ্ভুত ছায়ামাখা হালকা অন্ধকারে ছেয়ে আছে। চারিদিকে যেন অখণ্ড নিস্তব্ধতা। নিশাচর পাখির ডানার ঝাপটায় কখনো কখনো ভেঙে যাচ্ছে সেই নিস্তব্ধতা। একটু পরেই পূর্ব আকাশে রক্তিমাভা ছড়িয়ে যাবে। সূর্যের আলোতে স্নান করবে পৃথিবী। পাখিরা কলকাকলিতে ভরিয়ে দেবে ভোরের আকাশ বাতাস। কল্লোলিনীতে একটা নতুন দিন শুরু হবে। কিছু মানুষের ব্যস্ততা শুরু হয় কাক ডাকা ভোরে। দুধওয়ালা, কিছু দোকানদার, খবরের কাগজের বিক্রেতা, এইসব মানুষদের। তারাপদ মাইতি এরকমই একজন ঝাড়ুদার ময়দানে ঝাড়ু দিচ্ছিল। দূরে ঝোপের মধ্যে কিছু একটা পড়ে আছে দেখে সামনে এগিয়ে যেতেই সে থমকে দাঁড়িয়ে পড়ল। ভয়ে তারাপদর চোখ দুটো ঠিকরে বেরিয়ে যাওয়ার জোগাড়। কপালে ঘাম জমতে শুরু করেছে, গলা শুকিয়ে কাঠ। পাশেই ঝাড়ু দিচ্ছিল তার সহকর্মী সুভাষ ঠাকুর। তাকে ডাকার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছিল তারাপদ। তারাপদকে শক্ত কাঠের মতো দাঁড়িয়ে থাকতে দেখে তার সহকর্মীরা ও আশেপাশের মানুষ কৌতূহল বশত সকলেই সেই দিকে এগিয়ে গেল। সামনে গিয়ে সকলেই হতবাক। একটা মৃতদেহ পড়ে আছে। মৃতদেহের উপরিভাগে কোনো বস্ত্র নেই। নিচের অংশে ফুল প্যান্ট রয়েছে, খালি পা। এই পর্যন্ত তবু ঠিক ছিল। যেটা ঠিক ছিল না সেটা হলো মৃতদেহের ধর পড়ে আছে, কিন্তু মুন্ডু নেই, যাকে সহজ ভাষায় স্কন্ধ কাটা বলে। দেহে একটি পৈতে রয়েছে। দেখে মনে হচ্ছে পুরুষ মানুষ। ব্রাহ্মণ ছিলেন নিশ্চয়ই। নিমেষেই আশেপাশে মানুষজনের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। টহলরত পুলিশ পৌঁছে গেল ময়দান থানায়। পুলিশ তদন্তের জন্য ময়দানে এলে নাইট গার্ডে টহলরত পুলিশ কর্মীদের এবং ঝাড়ুদারদের কড়া জেরার মুখে পড়তে হলো। পুলিশ এসে তন্ন তন্ন করে গোটা ময়দান অঞ্চল খুঁজেও কাটা মুন্ডুটা পেল না। এবার পুলিশ কেসটাকে সিরিয়াসলি নিল এবং দ্রুততার সাথে তদন্ত করতে শুরু করলো। তাদের জেরার চোটে আশেপাশের দোকানদার, টহলদার, পুলিশ পর্যন্ত গলদঘর্ম হয়ে উঠল। কিন্তু খুনের ব্যাপারে কিছুই জানা গেল না। খুনের ব্যাপারে কেউ কিছু জানে না, অবশ্য জানার কথাও নয়। রাতের দিকে পাগল ভবঘুরে টহলদার পুলিশের গাড়ি ছাড়া আর কিছুই দেখা যায় না। তাই কেই বা দেখবে কে এলো, কে গেল, কে কাকে নৃশংসভাবে খুন করে দেহ রেখে মুন্ডু কেটে নিয়ে পালিয়ে গেল। পুলিশ চতুর্দিকে তল্লাশি শুরু করে দিল। রাস্তায় এবং ময়দানের সিসিটিভি ফুটেজগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে দেখল তিনজন মানুষ হাত পা নেড়ে নেড়ে কথা বলছে। মানুষগুলোকে বারবার জুম করে দেখতে গিয়ে সিআইডি হোমিসাইডের অফিসার অরূপ গুপ্ত দেখলেন পরনের খাকি প্যান্ট পরা একা দাঁড়িয়ে থাকা ব্যক্তির প্যান্টটার মিল খুঁজে পেলেন। অপর তিনজন ব্যক্তির পেছনটাই শুধু দেখা যাচ্ছে, মুখগুলো পরিষ্কার নয়। যেহেতু ময়দানের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ডেড বডিটা পড়েছিল, তাই তাড়াতাড়ি বডিটাকে দ্রুততার সঙ্গে ছবি তুলে জায়গাটাকে কার্ডন করে সিল করে দেওয়া হলো। ডেড বডি মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ সূর্যের আলো ফুটতে না ফুটতেই ছোট বড় সব প্লেয়াররা প্র্যাকটিসে মাঠে আসবে। তাছাড়া জগিং করার জন্য, মর্নিং ওয়াকের জন্য দলে দলে মানুষ আসবে ময়দানে। যেহেতু মৃতদেহের মাথা নেই, তাই শনাক্তকরণ করা খুবই মুশকিলের ব্যাপার। মৃতের ছবি সংবাদপত্রে, খবরের চ্যানেলে কিংবা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করলেও মাথা ছাড়া দেহ কিভাবে কেউ শনাক্ত করবে? শনাক্ত করতে হলে শুধুমাত্র ফুল প্যান্টের রং দেখেই করতে হবে। যতক্ষণ না মাথা খুঁজে পাওয়া যাচ্ছে, গায়ে জড়ানো পৈতে দেখে শুধু এইটুকু পরিচয় পাওয়া যাচ্ছে মৃত ব্যক্তি একজন ব্রাহ্মণ সন্তান ছিলেন। বেলা 11টা বাজে। এখনও ময়দানের আশেপাশের কোনো থানাতেই কেউ নিখোঁজ ডায়েরি করেন। অরূপ গুপ্তের কাছে এসে পৌঁছলেন ডিটেকটিভ অভিজিৎ ব্যানার্জি। সিসিটিভি ফুটেজ দেখে আপনার কি মনে হচ্ছে স্যার? খুনের মোটিভ কি হতে পারে? মিস্টার ব্যানার্জি,
আমার মনে হচ্ছে এটা গ্যাংওয়ার নয়, এটা সম্পত্তি বা টাকা পয়সার জন্য হতে পারে। না হলে নারী ঘটিত বিষয় নিয়ে খুন হয়েছে। খুনটা কতটা নৃশংসভাবে করেছে, মৃতদেহের অনেক জায়গায় ছুরির আঘাতে চিহ্ন ছিল। তারপর মৃত বা অর্ধমৃত অবস্থাতেই হয়তো ধড় থেকে কোপ মেরে মাথাটা আলাদা করে ফেলেছে। আশ্চর্য ব্যাপার, মাথাটা এই এরিয়ার মধ্যে ফেলেনি, হয়তো সাথে করে নিয়ে গেছে। কারণ আমাদের স্নিফার ডগ খুনের জায়গা থেকে মেন রোড পর্যন্ত গন্ধ শুঁকতে শুঁকতে দৌড়াদৌড়ি করছিল। পুরো রাস্তাটাতে চাপ চাপ রক্তের দাগ ছিল। ঠিক আছে মিস্টার গুপ্ত, ফরেনসিক টিমকে ইনফর্ম করা হয়েছে? ইয়েস অফিসার, বডির সঙ্গে কালেক্টেড জিনিসপত্র যেটা ছিল, একটি রক্তমাখা পইতে, নিম্নাঙ্গের পোশাক আর ডান হাতের মধ্যমার হোয়াইট স্টোন স্টার স্ট্যাডেড একটি সোনার আংটি, সমস্ত কিছু ফরেনসিক টিমের কাছে জমা হয়েছে। সিজার লিস্ট রয়েছে, ল্যাবের এক্সপার্টদের সঙ্গে কথা বলতে হবে। দেখা যাক ওরা কিছু বের করতে পারে কিনা। হ্যাঁ অফিসার গুপ্ত, আপনি যেহেতু কেসটার আয়ুব, আপনি ভালো বলতে পারবেন আমাদের পরবর্তী পদক্ষেপ কিভাবে নেওয়া উচিত। এখানে সবচাইতে বড় সমস্যা হচ্ছে মুন্ডহীন দেহ, সাথে মার্ডার ওয়েপেনটাও পাওয়া যায়নি। বডির গায়ে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট নেই, কোনো এভিডেন্সই কালেক্ট করতে পারিনি। আমার মাথায় জাস্ট ঢুকছে না কোন দিক থেকে শুরু করব। এতক্ষণ দুই অফিসারের পাশে দাঁড়িয়ে কথাগুলো মনোযোগ সহকারে শুনছিল 24 বছরের তম্বি সুন্দরী সাব ইন্সপেক্টর আরাত্রিকা সেন শর্মা। যতটা সুন্দরী ততটাই তীক্ষ্ণ ধারালো বুদ্ধির অধিকারী সে। বুদ্ধিমত্তার কারণেই একেবারে লালবাজার ডিটেকটিভ বিভাগে অফিসার পদে বহাল হয়েছে। ছোট থেকে থ্রিলার পড়তে পড়তে কখন নিজের অজান্তেই ঢুকে পড়েছে রহস্য রোমাঞ্চের জগতে। এখন সিনিয়র ডিটেকটিভ অভিজিৎ ব্যানার্জির সহযোগী। এবার আরাত্রিকা অফিসারের দিকে তাকিয়ে বলল, স্যার, আপনাদের ফাইন্ডিংসগুলো সব ঠিকঠাক ছিল তো? মিস সেন, আমরা এই কেসে কোনো রকম গড়িমসি করিনি। আনআইডেন্টিফাইড অ্যান্ড আনক্লেমড বডি বলে গাফিলতি করেছি এমন অভিযোগ কিন্তু করতে পারবেন না কেউ। সব ঠিক আছে স্যার, যতই ক্লুলেস মার্ডার হোক না কেন, আমরা খুনিকে ঠিক খুঁজে বের করবই। আমাদের পুরনো মার্ডার কেসের ফাইলগুলো প্রথমে খুঁজে বের করতে হবে যে এর আগে কলকাতার কোনো অঞ্চলে এই একই কায়দায় মার্ডার হয়েছে কিনা। আর আমাদের কাছে যে সিসিটিভি ফুটেজটা রয়েছে সেটা সোশ্যাল মিডিয়া এবং সমস্ত নিউজ চ্যানেলে দিতে হবে। যদি কেউ ওই 4 ব্যক্তির মধ্যে একজনকেও চিনতে পারে, তাহলেই আমরা সহজেই খুনি পর্যন্ত পৌঁছতে পারবো। কথা মতো কাজ শুরু হয়ে গেল। ময়দান থানা ছাড়াও আশেপাশের সমস্ত থানায় সিসিটিভি ফুটেজ পাঠিয়ে দেওয়া হলো। মোবাইলে সিসিটিভি ফুটেজ সঙ্গে নিয়ে পুলিশ কর্মীরা তল্লাশি শুরু করে দিলেন। যদিও একজন মানুষের আইডেন্টিটি পাওয়া যায় তাহলেই তদন্তের কাজ এগিয়ে নেওয়া যাবে। বেশ কয়েকদিন কেটে গেল, কোনোভাবে কোনো সূত্র মিলছে না। পুলিশ কর্মীরা হতাশ হবার বা দমবার পাত্র নয়। তারা পূর্ণ উদ্যমে খোঁজ জারি রাখল। সংবাদ মাধ্যমে প্রচার করা চলছে, এদিকে কলকাতার মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। সকলেই যেন একটা অজানা ভয়ের মধ্যে আছে। খুনি অধরা, আবার যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। যখন 7 দিন কেটে যাওয়ার পরও খুনি ধরা পড়ল না, তখন কলকাতার লোকজন প্রতিবাদ মিছিল বের করল। অবিলম্বে খুনিকে ধরা চাই, খুনির চরমতম শাস্তি চাই। ফরেন্সিক অফিসার অভিরূপ সান্যাল ভাবছেন, ভিকটিম তো কোনো অনাথ ভবঘুরে নয়। মধ্যমার আংটিটি বেশ মূল্যবান, পোশাকেও অভিজাতের ছাপ রয়েছে। পরিবারের তরফ থেকে থানায় কোনো মিসিং ডায়েরি করছে না কেন? তাহলে কি ভদ্রলোকের সাতকুলে আপন বলতে কেউ নেই? অভিরূপ সান্যালের ভাবনায় ছেদ পড়ল সাব ইন্সপেক্টর রাশেদ খানের ডাকে। কি ভাবছেন স্যার স্কন্ধকাটা ভিকটিমের ব্যাপারে? ঠিক বলেছ, কিন্তু তুমি কি করে বুঝতে পারলে? স্যার, এখন আমাদের তদন্তের ভারপ্রাপ্ত পুলিশ অফিসার কর্মী ছাড়াও সমস্ত কলকাতা জুড়ে এই বিভৎস খুনটাই সবচাইতে বেশি আলোচিত। অভিরূপ সান্যাল একটা সিগারেট ধরিয়ে বড় একখানা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, বুঝলে খান, আমাদের পুরো তদন্তকারী টিম অন্য হয়ে খুনিকে খুঁজে বেড়াচ্ছে। আর দেখো, হয়তো খুনি আমাদের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে।
খুনি ভাবছে মালটার তো মাথা নেই, তাহলে সে কোনোভাবেই ধরা পড়বে না। কিন্তু সময়ের ঊর্ধ্বে পৃথিবীতে কেউ নয়, সময় কথা বলে। 7 দিন পর 8ম দিনে তালতলা থানার 2 জন মধ্যবয়স্ক লোক মিসিং ডায়েরি করে। তাদের বাড়ির মালিক বিমান চক্রবর্তী, বয়স 38, অবিবাহিত। সংসারে ওনার আর কেউ নেই। ব্যবসার কাজে মাঝে মাঝে বাইরে যান, কিন্তু 7 দিন হলো এবার এখনও বাইরে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। তালতলা থানার ওসি সাথে সাথে ময়দান থানার ইনভেস্টিগেটিং অফিসার মিস্টার অরূপ গুপ্তকে ইনফর্ম করেন। মিস্টার গুপ্ত, আপনারা তাড়াতাড়ি একবার তালতলায় থানায় চলে আসুন। ঠিকানা 4 তালতলা লেন, জানবাজার। চলে আসুন। মনে হচ্ছে আপনার আনআইডেন্টিফাইড বডির আইডেন্টিটি পাওয়া যেতে পারে। তদন্তকারী টিম পৌঁছে গেল তালতলা থানায়। তালতলা থানার অফিসার ইনচার্জ সুমন বসাক তদন্তকারী টিমকে নিয়ে SN ব্যানার্জি রোডে নিখোঁজ বিমান চক্রবর্তীর বাড়িতে গেলেন। বিমান চক্রবর্তীর পুরনো দোতলা বাড়ি, আনুমানিক 50 বছর বয়স হবেই, খানিকটা জীর্ণ। দোতলায় থাকতেন নিখোঁজ বিমান চক্রবর্তী। একতলায় 2টি ভাড়াটিয়া পরিবার বসবাস করেন অনেক বছর ধরে। তখন বিমানবাবুর বিধবা মা বেঁচে ছিলেন। একজন ভাড়াটের নাম অসীম চ্যাটার্জি। ভদ্রলোক স্ত্রী এবং একমাত্র মেয়ের সঙ্গে ভাড়া থাকেন। অসীম চ্যাটার্জি একটি বেসরকারি সংস্থার কর্মী। দেশের বাড়ি মেদিনীপুরে। অপরজন অনির্বাণ সরকার। স্ত্রীকে নিয়ে এই বাড়িতে থাকেন। একমাত্র ছেলে দিল্লি IT সেক্টরে চাকরি করেন। অরূপ গুপ্ত টিমের অন্য সদস্যদের উদ্দেশ্যে বললেন, মৃতদেহে রক্ত মাখানো পৈতে আর বিমান চক্রবর্তীর নাম তার সঙ্গে মিলিয়ে নিলে মনে হচ্ছে 7 দিন ধরে নিখোঁজ থাকা ব্যক্তি যে খুন হয়েছেন সেই বিমান চক্রবর্তী হতেও পারেন। সদস্যরা মিস্টার গুপ্তর কথাতেই সাপোর্ট করল। মিস্টার ব্যানার্জি বলে উঠলেন, দাঁড়ান, আগে আমরা ভাড়াটিয়া পরিবার দুটিকে এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করি। অসীম চ্যাটার্জি এবং অনির্বাণ সরকারকে কাটাপুকুর মর্গে নিয়ে গিয়ে এবার এটা শনাক্ত করায় যে ওই মৃত মুন্ডহীন ভিকটিম এবং SN ব্যানার্জি রোডের নিখোঁজ বিমান চক্রবর্তী একই ব্যক্তি কিনা। সব থেকে মুশকিল কি কাজ বলুন তো মিস্টার ব্যানার্জি? একটা মুন্ডহীন মৃতদেহ 7 দিন ধরে মর্গে রয়েছে, তা শনাক্ত করে। তারপর ভিকটিম ডান হাতের অনামিকায় একটা সোনার আংটি পরতেন। সেটা ভাড়াটিয়া লোকেরা লক্ষ্য নাও করতে পারেন। এবং ভিকটিম যেদিন শেষবার বাড়ি থেকে বেরিয়েছিলেন সেদিন কেমন পোশাক পরেছিলেন, পোশাকের রং কি ছিল, সেটা ভাড়াটে বা প্রতিবেশীদের জানবার কথা না। সুতরাং এখনো আমরা যে তিমিরেই ছিলাম সেই তিমিরেই আছি, তবে আমাদের হতোদ্যম হলে চলবে না। অফিসার অরূপ গুপ্ত সাব ইন্সপেক্টর রাশিদ খানকে নির্দেশ দিলেন, খান, আপনি 2 জন কনস্টেবল নিয়ে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে নোট নিয়ে আসুন। আমি আরাত্রিকা আর অফিসার সান্নাল ভাড়াটে 2 জনকে জিজ্ঞাসাবাদ করব। ওকে স্যার, আমি এক্ষুনি কনস্টেবলদের নিয়ে বেরিয়ে পড়ছি। গুপ্ত স্যার, আমরা 2 ভাড়াটেদের আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ শুরু করি। হ্যাঁ আরাত্রিকা, আমরা সেটাই করব। প্রথমে ভাড়াটে অসীম চ্যাটার্জিকে সপরিবারে ডেকে আনা হলো তালতলা থানায়। তারপর লালবাজার ডিটেকটিভ অফিসার প্রশ্ন করতে শুরু করলেন, আপনি কতদিন এই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে রয়েছেন? স্যার, এই বছর কাউন্ট করলে 12 বছর হবে। তখন বিমানবাবুর মা বেঁচে ছিলেন। বিমানবাবু অ্যাজ এ হিউম্যান বিং কেমন ছিলেন? উনি বাড়ির মালিক হিসাবে খুবই ভদ্র ছিলেন। কখনো আমাদের দুটো পরিবারের সাথে খারাপ ব্যবহার করেননি। ভাড়ার জন্য কখনো তাড়াও দিতেন না। আমরাই মাসের 7 তারিখের মধ্যে ভাড়াটা মিটিয়ে দিতাম। আচ্ছা অসীমবাবু, বিমানবাবুর কি কোনো বাজে নেশা ছিল, যেমন মদ্যপান বা কোনো নারী সঙ্গ? না স্যার, আমরা তার চরিত্রে কোনো অসঙ্গতি লক্ষ্য করিনি। তবে অকেশনালি কখনো সখনো ড্রিঙ্ক করতেন। তবে হ্যাঁ, সেটা নেশা পর্যায়ে পড়ে না। বিমানবাবু তো ব্যাচেলর ছিলেন। হ্যাঁ স্যার, আমার স্ত্রী মাসিমা মারা যাবার পর বিমানবাবুকে অনেকবার বলেছেন বিয়ে করার কথা। এর উত্তরে বিমানবাবু কি বলতেন? হেসে পাশ কাটিয়ে দিতেন,
কোনো উত্তরই দিতেন না। আচ্ছা, বিমানবাবুর কি কোনো প্রণয় ঘটিত ব্যাপার ছিল? ওটা তো স্যার আমি বলতে পারবো না। ওনার দোতলায় কখনো কোনো মহিলাকে দেখিনি, বা আমার পরিবারের কেউ দেখেনি, জানেও না। তবে তবে কি মিস্টার চ্যাটার্জি? স্যার, মাসের মধ্যে 2-4 দিন উনি ব্যবসার কাজে কলকাতার বাইরে থাকতেন, আর দোকান বন্ধ করে বাড়ি ফিরতে বেশ রাত হয়ে যেত। আচ্ছা, ওকে মিস্টার চ্যাটার্জি, আপনি যেতে পারেন। প্রয়োজন হলে আবার আমরা আপনাকে ডেকে নেব। ঠিক আছে। আচ্ছা স্যার, নমস্কার। এরপর ভাড়াটিয়া দুটি পরিবারের 3 জন মহিলাকে ডাকা হলো জিজ্ঞাসাবাদের জন্য। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে লেডি অফিসার আরাত্রিকাকে। সেন শর্মা লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্টের দুঁদে অফিসার। তার চোখকে ফাঁকি দেওয়া খুবই মুশকিল। প্রথমে ডেকে পাঠালেন অসীম চ্যাটার্জির স্ত্রী অপর্ণা চ্যাটার্জিকে। আপনার নাম? ম্যাডাম, আমি অপর্ণা চ্যাটার্জি। অসীম চ্যাটার্জি আমার স্বামী। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাদের বাড়ির মালিক মানে বিমান চক্রবর্তীর সঙ্গে আপনাদের সম্পর্ক কেমন ছিল? বিমানবাবু আমাকে বৌদি বলে ডাকতেন এবং যথেষ্ট সম্মান করতেন। এক কথায় ভদ্র ছিলেন, কোনো ঝামেলা পছন্দ করতেন না। আমাদের দুই ভাড়াটের সঙ্গেই সুসম্পর্ক ছিল। আসলে ম্যাডাম, ওনার মা মারা যাওয়ার পরে ওনার নিজের বলতে তেমন কেউই ছিল না। উনি যে একজন দিদি আছেন যিনি কাঁচরাপাড়ায় থাকতেন, বিয়ের বছর 5 পরে একটা ছোট মেয়ে রেখে তিনিও মারা যান। মাসিমা মেয়ের শোকে প্রায় কান্নাকাটি করতেন। দিদির স্বামী কখনো শালার খোঁজ নিতে আসতেন না? মাসিমা বেঁচে থাকতে 1-2 বার মেয়েকে নিয়ে এসেছিল, তারপর আর দেখিনি। ওকে মিসেস চ্যাটার্জি, এখন আপনি যেতে পারেন। ধন্যবাদ ম্যাডাম। সাব ইন্সপেক্টর আরাত্রিকা লেডি কনস্টেবলকে নির্দেশ দিলেন দ্বিতীয় ভাড়াটিয়া অনির্বাণ সরকারের স্ত্রী জুঁই সরকারকে ভেতরে পাঠাতে। ম্যাডাম, আমি জুঁই সরকার। বসুন। আপনার স্বামীর নাম অনির্বাণ সরকার? আগে ম্যাডাম। তা আপনারা কতদিন এই বাড়িতে আছেন? 10 বছর হয়ে গেছে। এর আগে কোথায় ছিলেন? জানবাজারে রানী রাসমণির রাজবাড়ির পেছনের পাড়ায়। আচ্ছা, বিমানবাবু মানুষ হিসাবে কেমন ছিলেন? খুব শান্ত ভদ্র মানুষ ছিলেন। রিসেন্ট কি ওনার সাথে কারো ঝামেলা বা কিছু হয়েছিল? সেসব বলতে পারবো না ম্যাডাম। উনি ভীষণ কম কথা বলতেন। এমনি তো পাড়াতে কারোর সঙ্গে ঝগড়ায় জড়াতে দেখিনি। ব্যবসার ব্যাপারে কারোর সাথে শত্রুতা থাকলে সেটা আমি জানি না। বিমানবাবুর বাড়িতে কোনো কাজের লোক আছে? হ্যাঁ ম্যাডাম, আছে। আচ্ছা, কি নাম তার? চাপা মণ্ডল। আমরা এই বাড়িতে আসার পর থেকেই দেখছি। কত বছর সেটা ঠিক বলতে পারবো না। একটা কথা বলুন, বিমানবাবু নিখোঁজ হওয়ার পর চাপা কাজে এসেছিল? এসেছিল ম্যাডাম। ইনফ্যাক্ট সে রোজ খোঁজ নিয়ে যায়। গতকাল তো বাড়ির তালা খুলে ঘর পরিষ্কার করেছে। তা এই চাপার আনুমানিক বয়স কত? বয়স্ক মহিলা, 55-56 হবে। ঠিক আছে, আপনি আসতে পারেন। এতক্ষণ কথা বলার পর আরাত্রিকা সেন শর্মা 5 মিনিটের কফি ব্রেক নিয়ে ভেতরে ডাকলেন অনির্বাণ সরকারের মেয়ে উর্মিমালাকে। উর্মিমালা ভেতরে ঢুকে আরাত্রিকার টেবিলের সামনে চুপ করে দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে আছেন কেন? সামনের চেয়ারটা টেনে বসুন। আচ্ছা, আপনার নামই উর্মিমালা সরকার, তাই তো? ইয়েস ম্যাম। আপনি কি করেন? আমি গোখেল কলেজে 3rd ইয়ারে পড়ি, ফিজিক্স অনার্স। বিমানবাবু নিখোঁজ হয়েছেন, জানেন তো? আচ্ছা, আপনার দৃষ্টিতে বিমানবাবু কেমন স্বভাবের ছিলেন? সত্যি কথা বলতে আমার সঙ্গে তেমন একটা দেখা হতো না, আর কাকু আমাকে স্নেহের দৃষ্টিতেই দেখতো। কখনো কোনো অস্বাভাবিক আচরণ করেছেন? একদমই না, উনি খুব ভদ্র ছিলেন। ঠিক আছে, আপনি আসতে পারেন। 3 জন মহিলার জিজ্ঞাসাবাদের পর মিস সেন শর্মার কাছে
এটাই মনে হলো বিমান চক্রবর্তী নামক নিখোঁজ ব্যক্তিটি যদি ময়দানে পাওয়া মুন্ডহীন দেহ হয়, তাহলে শান্ত ভদ্র নিরীহ মানুষটিকে কী কারণে নৃশংসভাবে কে বা কারা খুন করল। এই মুহূর্তে মিস সেন শর্মার মাথায় দুটো কথাই ঘুরছে। প্রথমত, ব্যবসা টাকা পয়সার লেনদেন, দ্বিতীয়ত কোনো গুপ্তপ্রেম। এবার সকলের জিজ্ঞাসাবাদের সমস্ত সূত্র মিলিয়ে দেখতে হবে কোন ক্লুটা সঠিক দিকে নিয়ে আসে। তদন্ত শেষে হেড কনস্টেবল খান জানালো প্রতিবেশীরা বিমান চক্রবর্তীকে ভালো মানুষ বলেই জানিয়েছে। এরপর সেরকম কোনো শক্ত ক্লু না পেয়ে সব অফিসাররা আবার মিটিংয়ে বসলেন। ইন দ্য মিন টাইম কনস্টেবল সত্য মাহাতো একজন লোককে সঙ্গে করে অনুমতি নিয়ে কনফারেন্স রুমে ঢুকল। নমস্কার স্যার, এই লোকটার নাম ঘনশ্যাম। একে লোকজনে ঘনা বলে চেনে। বহুদিন ধরে পুলিশের ইনফর্মার হয়ে কাজ করে। একটা খবর এনেছে, আমাকে কিছু জানায়নি, বলছে তদন্তকারী অফিসারদের জানাবে। তুমি বাইরে যাও মাহাতো, আমরা দেখছি। বলো ঘনশ্যাম। স্যার, এই কায়দায় খুন করে কলকাতাতে একজনই আছে, তাকে আমি চিনি। আচ্ছা, সে কে? স্যার, লোকটার নাম রঘুনাথ দাস। উড়িষ্যার হলেও কলকাতায় 3 পুরুষ ধরে বাস করে। খুব সাংঘাতিক লোক স্যার, খুব সাংঘাতিক। সেটা আমরা দেখে নেব। তুমি ওর ডেরা কোথায় বলো। আমরা সাদা পোশাকে 2জন সাব ইন্সপেক্টর নিয়োগ করব রঘুকে নজরদারি করতে। তুমি ছদ্মবেশে থাকবে অফিসারদের সাথে, দূর থেকেই ফিরিয়ে দেবে। ঠিক আছে, যেমন বলবেন। এদিকে বিমানবাবুর 2 ভাড়াটেকে নিয়ে তদন্তকারী অফিসার ডেড বডি শনাক্তকরণের জন্য গেলেন। চেহারার গঠন দেখে ওনাদের চেনা চেনা মনে হলেও কনফার্ম করতে পারছিলেন না। ফরেন্সিক অফিসার অভিরূপ সান্যাল বললেন, একবার আংটি, প্যান্ট এবং পৈতেটাও দেখাচ্ছি। যদিও একটাও মিস্টার চ্যাটার্জি বা মিস্টার সরকারের চেনার কথা নয়, তবুও। সঙ্গে সঙ্গে আরাত্রিকা সেন শর্মা প্রায় চিৎকার করে উঠলেন, স্যার ইউরেকা, স্যার ইউরেকা, পেয়ে গেছি। সেই মানুষটি হলো বিমান চক্রবর্তীর বাড়ির বহুদিনের পুরনো কাজের মাসি চাঁপা। অসীমবাবু এবং অনির্বাণ বাবুর সাহায্য নিয়ে কাজের মাসি চাঁপাকে খুঁজে আনতে হবে। তাহলেই কিন্তু 2 এ 2 4 হয়ে যাবে। একদিকে রঘুনাথ দাস, অপরদিকে চাঁপা মাসি। সাব ইন্সপেক্টর রাশেদ খানকে দায়িত্ব দেওয়া হলো চাঁপা মাসিকে খুঁজে বার করার। রাশেদ খান একজন কনস্টেবল নিয়ে চলে গেলেন তালতলায় ভিকটিমের বাড়িতে। ওখানে মিস্টার অসীম চ্যাটার্জির স্ত্রী জানালেন তালতলার পেছন দিকের বস্তিতে চাঁপার বাড়ি। বিমানবাবুর বাড়িতেই বেশিরভাগ সময় কাজ করত। রাশেদ খান তালতলার বস্তিতে গিয়ে চাঁপার নাম বলতেই একজন বয়স্ক মহিলা চাঁপার ঘর দেখিয়ে দিল। বাড়িতেই ছিল চাঁপা। আপনি চাঁপা? হ্যাঁ স্যার। আপনি কি বিমান চক্রবর্তীর বাড়িতে কাজ করতেন? করতেন কি গো স্যার, এখনো করি। ও বাড়িতে গিয়ে শুনলাম দাদাবাবু নাকি নিখোঁজ হয়েছেন, কেউ বলছে খুন হয়েছে। ঠিক আছে, আপনি রেডি হয়ে নিন, আমার সঙ্গে এক্ষুনি থানায় যেতে হবে। কেন স্যার? আমি কিছু করিনি, গরিব মানুষ, খেটে খাই। আপনার ভয় নেই, কিছু কথা জিজ্ঞেস করে আপনাকে ছেড়ে দেব। তালতলা থানায় আনা হলো চাঁপাকে। ইনভেস্টিগেশন অফিসার অরূপ গুপ্ত তালতলা থানায় চাঁপাকে জিজ্ঞাসা করতে ডাকলেন। আপনার পুরো নাম বলুন। স্যার, আমার পুরো নাম চাঁপারানী মণ্ডল। বিমান চক্রবর্তীর বাড়িতে কতদিন কাজ করছেন? 20-21 বছর হবে। উনি যে 7 দিন বাড়িতে ফিরছেন না, সে ব্যাপারে জানেন কিছু? না স্যার, আমি ও বাড়িতে যেতাম, একটা চাবি আমার কাছে থাকে। ওখানে নিচের বৌদিরা বলছিল দাদা নিখোঁজ হয়েছে। আমি চিন্তা করছি, কান্নাকাটি করছি। এছাড়া আমি মূর্খ মেয়ে ছেলে, আর কি বা করতে পারি। আপনার দাদাবাবু কেমন মানুষ ছিলেন? দাদাবাবু খুবই ভালো মানুষ ছিলেন,
মাঝে মধ্যে একটু নেশা করতেন আর মাঝে মাঝে 2-3 দিন করে বাড়িতে থাকতেন না। দাদাবাবুর কোনো জিনিসপত্র দেখালে আপনি চিনতে পারবেন? কেন পারবো না স্যার? খান, ফরেনসিক ডিপার্টমেন্টে ফোন করুন, সিজার লিস্টে জিনিসগুলো আনতে হবে। চাপাকে দেখালে আংটিটা দেখে একেবারেই চিনে ফেলে চাপা। এই আংটিটা সোনার, মা গড়িয়ে দিয়েছিলেন। ডান হাতের অনামিকায় পরে থাকতেন দাদাবাবু। এই খাকি কালারের প্যান্টটা এটা আমি নিজের হাতে কেচে ইস্ত্রি করে দিয়েছিলাম। পৈতে চেনা সম্ভব নয়, সব ব্রাহ্মণদের পৈতে একই রকম দেখতে হয়। আমরা ঠিক 7 দিন আগে ময়দান থেকে একটা মুন্ডহীন মৃতদেহ পেয়েছি। দেহটি পোস্টমর্টমের জন্য মর্গে রাখা আছে। আমরা আপনাকে নিয়ে যাব দেহটি শনাক্ত করার জন্য। ক্ষমা করুন স্যার, ওইসব আমি দেখতে পারবো না, আমাকে ছেড়ে দিন। আহা, তা কি করে হয়? আপনি তো একমাত্র মানুষ যে বিমান চক্রবর্তীর কাছের মানুষ। আপনি দেহটি শনাক্ত না করলে যদি আপনার দাদাবাবুর বডি হয়, তাহলে কিন্তু ওনার খুনি শাস্তি পাবে না। মর্গে পৌঁছে চাঁপারানী মণ্ডল ভয়ে ঘামতে শুরু করলো। ওনাকে জল খাইয়ে রেডি করা হলো। মর্গের ভেতর নিয়ে গিয়ে ডোম দেহের ঢাকনা সরাতে চাপা জ্ঞান হারালো। বাইরে এনে জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরলে বলল, ওই লাশটা আমার দাদাবাবুর। কে এমন ভাবে মেরে ফেলেছে? আবার হাউমাউ করে কাঁদতে শুরু করলো চাপা। অবশেষে ভিকটিমের পরিচয় পাওয়া গেল। এবার লক্ষ্য রঘুনাথ দাস। সেন্ট্রাল ক্যালকাটার ব্যস্ত জায়গায় সেন্ট্রাল অ্যাভিনিউতে রঘুর আস্তানা। প্রচুর জায়গায় বাড়ি রয়েছে। বলতে গেলে কলকাতার ত্রাস। খোঁজ চলছে। খবর পাওয়া গেছে রঘু শত্রুর শেষ রাখে না, আর কাউকে খুন করার আগে প্রচুর মদ খায় এবং তীব্র গন্ধের পারফিউম লাগায় শরীরে। আরও একটা শখ সুন্দরী মহিলার। এবার জট একটু একটু করে খুলছে। ঘনশ্যাম খবর এনেছে সোনাগাছির এক সুন্দরী মহিলা আগে নাকি সিরিয়ালে টুকটাক অভিনয় করত। তার সাথে রঘুর ঘনিষ্ঠতা রয়েছে। সাব ইন্সপেক্টর আরাত্রিকা সেন শর্মা এবং রাশেদ খান যৌথ অভিযান চালায় সোনাগাছির সেই মহিলার খোঁজে। বেশি সময় লাগল না। সেই মহিলার নাম নিশা হালদার, 13 নম্বর রুমে থাকে। পুলিশ বাহিনী ছদ্মবেশে ওত পেতে বসে রইল। রাত 11টার সময় যেই রঘু নিশার রুমে ঢুকল, অমনি চারিদিকে পুলিশ বাহিনী ঘিরে ফেলল। কিন্তু রঘুকে ধরাটা অতটাও সহজ নয়। জানালার গ্রিল সরিয়ে অন্ধকারে লাফিয়ে হাওয়া হয়ে গেল। আবার 2-3 দিন পুলিশের গলদঘর্ম হয়ে গেল, খুঁজে পাওয়া গেল না। তৃতীয় দিন রাত্রি 12টার দিকে হাওড়া স্টেশন থেকে পুলিশের ইনফর্মার মেসেজ করল, রঘুনাথ দাস হাওড়ার নতুন প্ল্যাটফর্মে বসে আছে। অমনি পুলিশ বাহিনী ঘিরে ফেলল গোটা নতুন প্ল্যাটফর্ম চত্বর, ধরেও ফেলল। কিন্তু এবারও ধোঁকা খেল পুলিশ। ওই ব্যক্তি রঘুনাথ দাস নয়। রঘুর মতো দেখতে ওই ব্যক্তির নাম বলরাম সাঁতরা, রঘুর দলের লোক। পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য বলরামকে কাজে লাগায় রঘু। বলরামকে অ্যারেস্ট করে লালবাজারে এনে রামধোলাই দিতেই বলরাম পুলিশের মার সহ্য করতে না পেরে এক এক করে সব উগরে দিল। সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছিল বর্বরতার কাহিনী। এতক্ষণ পর অরূপ গুপ্ত বললেন, এবার বল, রঘুনাথ কোথায় লুকিয়ে আছে? বলছি স্যার, ও খড়গপুরের লাইনে ওই শ্যামচকের গ্রামের বাড়িতে লুকিয়ে আছে। ওখানে এখন ওকে পাবেন স্যার। শ্যামচকের পুলিশকে ইনফর্ম করা হলো যে কোনো উপায়ে যেন রঘুকে অ্যারেস্ট করে কলকাতায় লালবাজার হেডকোয়ার্টারে নিয়ে আসে। এবার নিজের পাতা ফাঁদে নিজেই ধরা পড়ল রঘু। বিশাল পুলিশ বাহিনী জিপে করে রঘুকে লালবাজার হেডকোয়ার্টারে নিয়ে এলো। রাতেই তদন্তকারী টিম জেরায় বসল। রঘুনাথের হাতে এখনো হ্যান্ডকাপ পরানো, পুরো লালবাজার পুলিশ প্রোটেকশনে। সমস্ত সিসিটিভি ক্যামেরা চালু করা হয়েছে। অফিসার অরূপ গুপ্ত ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জেরা শুরু করলেন।
রঘুনাথ দাস বিমান চক্রবর্তীকে খুন করে সমস্ত এভিডেন্স মিটিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছিলে। রঘুনাথ দাস মুখ খুলে বলল, কি প্রমাণ আছে আপনার কাছে যে খুনটা আমি করেছি? হ্যাঁ, প্রমাণ চাও তুমি? তোমার আর এক সঙ্গী, তোমার হামসাকল বলরাম সাঁতরা পুলিশ কাস্টাডিতে। এবার বলো, বিমান চক্রবর্তীর মতো একজন শিক্ষিত ভদ্রলোককে কি কারণে খুন করলে? আর যদি না বলি? এবার অরূপ গুপ্ত মেজাজ হারালেন। হারামজাদা, বলবি না মানে? তোর বাপ বলবে। উল্টো করে ঝুলিয়ে যখন ডান্ডা পেটা করব, তখন দেখবো তোর কত হেকরি। ক্রাইম স্পটে মার্ডার ওয়েপন, কাটা মাথা, মোবাইল, ওয়ালেট সব হাওয়া করে দিয়েছিলি ঠিকই, কিন্তু আমরা দুজন মানুষের পায়ের ছাপ পেয়েছি। এবার সত্যিটা বল। দেখুন স্যার, সোজা হিসেব, আমি নিশাকে ভালোবাসি, আগে আমার সঙ্গে জানাশোনা হয়, আর ওই শালা ভদ্রলোক বিমান চক্রবর্তীও নিশার প্রেমে পড়ল। লোকটাকেও নিশার মনে ধরেছিল। বিমান নিশাকে বিয়ে করে সোনাগাছি থেকে উদ্ধার করে নিয়ে যেতে চেয়েছিল। আমি দুজনকেই সাবধান করেছিলাম, কিন্তু কেউ আমার কথা শোনেনি, বুঝলেন? কেউ না। নিশা শুধু আমার, তাই আমি পৃথিবী থেকে ওই লোকটাকে সরিয়ে দিয়েছি। কিছুতেই কোনো কথা শুনছিল না। অনেক দিন ধরেই সুযোগ খুঁজছিলাম। ভিকটিমের কাটা মাথা, ওয়ালেট, মোবাইল, মার্ডার ওয়েপনগুলো কোথায়? আর কোথায়? পলিথিনে ভরে সেই রাতেই গঙ্গায় ফেলে দিয়েছি। সমস্ত সত্যি কথা আগামীকাল কোর্টে বলবি তো? রঘুনাথ কিছুক্ষণ মাথা নিচু করে বসে থেকে বলল, হ্যাঁ স্যার, হ্যাঁ, অবশ্যই বলবো। ধরা যখন পড়েই গেছি, তখন কোর্টে সব দোষ স্বীকার করে নেব। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রধান বিচারপতি রঘুনাথ দাসকে ফাঁসির সাজা শোনালেন। কোর্টে বিচার চলাকালীন দুজন সাক্ষী এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে রায়ের 6 মাসের মধ্যেই রঘুনাথ দাসের মতো একজন ত্রাসের ফাঁসি হয়ে যায়। এই কেসটা মানুষকে শেখায় অপরাধ কখনো চাপা থাকে না। ভয়াবহ অপরাধের শাস্তিও ভয়াবহ হয়। আইনের হাত থেকে কোনো অপরাধীর নিস্তার নেই। অপরাধী যত শক্তিশালী বা ধুরন্ধরী হোক না কেন, তার কোনো নিস্তার নেই।